আজ তারিখটা কত আপনারা সবাই জানেন। আর আজকের দিনের গুরুত্বটা আমাদের সবার কাছে অপরিসীম। আজ আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচনের এক বিশেষ দফা। সো আমার একটা অ্যাজ এ ইন্ডিয়ান হিউজ রেসপন্সিবিলিটি কমপ্লিট করেছি আমি এবং দেখিয়ে দাও। তো এও একটা হিউজ রেসপন্সিবিলিটি আমার মতন কমপ্লিট করে নিয়েছে। এটা দেখিয়ে দাও। এই যে Good. তা আমরা এখন ভোট ফোট দিয়ে একটু গঙ্গার শান্তিপূর্ণ হাওয়া খেতে এসেছি। কি ভালো, এখানে কোনো পায়রা। আর আমার বোন জীবনের ফার্স্ট টাইম ভোট দিচ্ছে, ও এখনো দাঁড়িয়ে আছে ভোটের লাইনে, ভোটারদের লাইনে। তো ও ভোট দিয়ে আসবে, তখন আমরা একটু গঙ্গার হাওয়া খেয়ে নিই। আর ভোট দিয়ে এসে আমি একটু চটাপট চা বসিয়ে দিয়েছিলাম, চা খাচ্ছিলাম। আর এই দেখো, এই কেকটা আমি চায়ের সাথে খাচ্ছিলাম। আর এই কেকটা কিন্তু আমার বোন নিজে বানিয়েছে, পুরোপুরি বাড়িতে। তো ও অ্যাকচুয়ালি বেকিং করে, বেকিং শেখে এবং বেকিং করে। তো ও কেকটা বানিয়েছে নিজে বাড়িতে, আর ভীষণ টেস্টি ছিল। এটা পুরো একটা ফ্লাওয়ার শেপে ছিল, মানে এটা রোজ ছিল, লাভ শেপের বানিয়েছিল। আর লাভটা পুরো রোজ প্যাটেল দিয়ে বেশ সুন্দর দেখতে হয়েছিল। আমি পরে অন্য কোনো ব্লগে তোমার যদি ওই ফটোটা থাকে, ওই ফটোটা আমি তোমাদের দেখাবো, বা ওই ভিডিও যদি থাকে বড় সড়ো কিছু আমি দেখাবো। এছাড়াও আমার বোনের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ও কিন্তু মাঝে সাঝে এইসব ভিডিও ছাড়ে নিজের ইউটিউবে, তো তোমরা সেখান দিয়েও দেখতে পারো। সো এবার আমি একটু শেয়ার করি যে ভোটার কেন্দ্রে অ্যাকচুয়ালি কি কি হলো। এখানে প্রশাসনের পক্ষ থেকে খুব সুশৃঙ্খল ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদের একটু বুঝিয়ে বলি এখানে পদ্ধতিটা ঠিক কেমন হচ্ছে। প্রথমে গেটের সামনে দায়িত্বে থাকা কর্মীরা ভোটের স্লিপ বা পরিচয়পত্র দেখে নিশ্চিত করছেন যে এটাই আপনার কেন্দ্র কিনা। এরপর ভেতরে যাওয়ার পর মূলত 3টি স্তরে আমাদের নথিপত্র বা ডকুমেন্টেশন যাচাই করা হচ্ছে। প্রথম ধাপ, ভেতরে ঢোকার পর প্রথমে পোলিং অফিসার আপনার ভোটার স্লিপ এবং অরিজিনাল আইডি কার্ড যেমন আধার কার্ড বা ভোটার কার্ড মিলিয়ে দেখছেন। ভোটার লিস্টে আপনার নাম এবং সিরিয়াল নাম্বার নিশ্চিত করার পর তারা সেটা জোরে পড়ে শোনাচ্ছেন যাতে সবাই শুনতে পায়। এরপর সেকেন্ড স্টেপ, এরপর দ্বিতীয় অফিসারের কাছে যেতে হচ্ছে, যিনি আপনার বাঁ হাতের তর্জনীতে সেই অমোচনীয় কালির দাগটি লাগিয়ে দিচ্ছেন। এটি হলো আমাদের ভোট দেওয়ার প্রাথমিক প্রমাণ। এরপর একটি রেজিস্টারে সই বা টিপছাপ দেওয়া হচ্ছে। থার্ড স্টেজে তৃতীয় অফিসার ইভিএম মেশিনটি সক্রিয় করে দিচ্ছেন। এরপর আপনি সেই আড়ালে থাকা ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে সম্পূর্ণ গোপনে আপনার পছন্দের প্রতিনিধিকে বেছে নিতে পারছেন। পুরো প্রক্রিয়াটি খুব স্বচ্ছ এবং ডিজিটাল। প্রতিটি ধাপের শেষে ইভিএম থেকে বেরিয়ে আসা সেই বিপ শব্দ সেটাই নিশ্চিত করছে যে আপনার ভোটটি সফলভাবে নথিভুক্ত করা হয়েছে। ভোট দিয়ে বেরিয়ে আসার পর আমার একটাই কথা মনে হচ্ছে, গণতন্ত্র কোনো উপহার নয়, এটি একটা বড় দায়িত্ব। So hello my lovely viewers, good morning. If you are new here, I am Orko Priya and I am pursuing Bachelor's of Travel and Tourism Management. Now I am in 6th semester and I am work at Vicky Tourism Private Limited. I am a vocal-over artist and I love to do adventure and sports. তো তোমরা সবাই কেমন আছো? আমি অ্যাজ অলওয়েজ একদম বিন্দাস। আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন যারা নিজেদের সীমাবদ্ধতাকে অন্যের ওপর চাপিয়ে দিতে খুব পছন্দ করেন। কাল অফিসে তেমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আমার এক সিনিয়র খুব আত্মবিশ্বাসের সাথে আমাকে বললেন, একসাথে এতগুলো নৌকায় পা দিস না, তাহলে কোনোটাতেই ঠিকমতো পৌঁছাতে পারবি না। আসলে আমরা এমন এক অদ্ভুত সময় বাস করছি, এখানে সবাই চায় আপনাকে একটি নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখতে। আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন, একটু বেশি স্বপ্ন দেখেন, তবে তথাকথিত বুদ্ধিমানেরা আপনাকে মনোযোগহীন বা বিপদগামী বলে তকমা দিতে পারে। তাদের কাছে জীবন মানেই হলো একটি নির্দিষ্ট রুটিন, একটি নির্দিষ্ট কাজ এবং একঘেয়েমি চাদরে নিজেকে মুড়িয়ে রাখা। কিন্তু আমি বিশ্বাস করি মানুষের সম্ভাবনা অসীম। কেন আমরা কেবল একটি পরিচয়ে পরিচিত হব? আমাদের সৃজনশীলতা কেবল একটি জানলার ধারেই থমকে থাকবে। বাঙালির সে বহু পুরনো এবং কালজয়ী প্রবাদ যে রাধে এসে চুলো বাঁধে আজকের এই আধুনিক যুগেও কতটা প্রাসঙ্গিক তা হয়তো অনেকেই ভুলে গেছেন। এই প্রবাদটি কেবল একটি কাজের কথা বলে না, এটি মানুষের বহুমুখী দক্ষতার জয়গান গায়।
আজ এই ব্লগের মাধ্যমে আমি কেবল আমার সিনিয়রে সেই সংকীর্ণ ধারণার জবাব দিতে আসিনি, বরং আমি কথা বলতে এসেছি সেই সব মানুষের হয়ে যারা নিজেদের ভেতরের কুড়েমি বিসর্জন দিয়ে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন, যারা বিশ্বাস করেন যে অদম্য মোটিভেশন এবং সঠিক পরিকল্পনা থাকলে একসাথে পাহাড় সমান কাজও করা পসিবল। আসলে একসাথে সবকিছু হবে না বা তুমি কিছুই করতে পারবে না, এই ধরনের নেতিবাচক কথাগুলো অধিকাংশ সময় সেই সব মানুষের মুখ থেকেই আসে যারা নিজেরাই নিজের অলসতার কাছে পরাজিত। আমি বিশ্বাস করি একজন মানুষের কাজ করতে না পারার প্রধান কারণ সময়ের অভাব নয়, বরং তার ভেতরে লুকিয়ে থাকা কুঁড়েমি। অধিকাংশ মানুষ আরামদায়ক গণ্ডিতে বা কমফোর্ট জোনে থাকতে এতটাই অভ্যস্ত হয়ে পড়েন যে তারা যখন অন্য কাউকে বেশি উদ্যমী বা মোটিভেটেড হয়ে কাজ করতে দেখেন, তখন সেটাকে অস্বাভাবিক বা অসম্ভব বলে মনে করেন। আমি আমার জীবন থেকে সেই মানসিক জড়তা বা আলস্যকে অনেক আগেই বিদায় জানিয়েছি। আমার কাছে 24 ঘন্টা মানে কেবল একটি দিন পার করা নয়, বরং প্রতিটি মিনিটকে অর্থবহ করে তোলা। যারা বলেন সবকিছু করতে গিয়ে কোনোটাই হবে না, তারা আসলে শৃঙ্খলা বা ডিসিপ্লিনের শক্তিটা জানেন না। আমি যখন পড়াশোনা করি, পাশাপাশি ব্লগিং করি কিংবা অফিসের কাজের ফাঁকে নতুন কোনো প্রজেক্টের স্ক্রিপ্ট লিখি, তখন আমার মস্তিষ্কের কর্মক্ষমতা কমে না, বরং আরো বৃদ্ধি পায়। কারণ আমি নিজেকে অলস বসে থাকার সুযোগ দিই না। এই যে বহুমুখী কাজের প্রচেষ্টা, এটা কোনো অস্থিরতা নয়, এটি হলো নিজের ভেতরের সুপ্ত ক্ষমতাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানানো। আমি যখন দেখি আমার টু ডু লিস্টে প্রতিটি কাজ দিন শেষে টিকমার্ক পড়েছে, তখন যে আত্মতৃপ্তি পাওয়া যায় তা কোনো আরামপ্রিয় মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। যারা আমাকে থামানোর চেষ্টা করছেন তারা হয়তো নিজেদের ক্লান্তিটা আমার উপর চাপিয়ে দিতে চাইছেন, কিন্তু আমি মনে করি যদি আপনার মনে সঠিক মোটিভেশন থাকে এবং আপনি যদি কুঁড়েমিকে বিসর্জন দিতে পারেন, তবে আপনি কেবল রাঁধবেন আর চুল বাঁধবেন তাই নয়, আপনি একসাথে পুরো পৃথিবী জয় করার ক্ষমতা রাখবেন। আর এটা আমার আজকের লাঞ্চ, ভাত আর আর মাছের ঝাল। আর আর মাছের ঝালটা সত্যি বলবো যা হয়েছিল না খেতে, মানে দারুণ। মা একদম পেঁয়াজ রসুন বেটে ফেটে কি করে বানিয়েছিল আমি রান্নার পর অত কিছু জানি না, বাট অসাম ছিল, অসাম। আর আজকে একটু গরম লাগছিল সকালের দিকটা, তো খাবার শেষে আমি একটা আইসক্রিম, আমি আর বোন একটু আইসক্রিমও খাচ্ছিলাম। তো আবার আগের প্রসঙ্গে ফিরে আসি। আসলে সীমাবদ্ধতা আমার শরীরে নয়, সীমাবদ্ধতা সেই সব মানুষের চিন্তায় যারা পরিশ্রম করতে ভয় পান। এবার এই ভিডিও ক্লিপিংটা দেখে অনেকে হয়তো ভাবছে বেশি পরিশ্রম করে এই মেয়েটার মাথাটা একদম শেষ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, বা মানে মেন্টালি আনস্টেবল হয়ে পড়েছে। আর এই মাত্র বলছিলাম গরম আর হঠাৎ করে বৃষ্টির ক্লিপিং, কারণ সত্যি সকালবেলা বেশ গরম ছিল, রোদ ছিল, মানে আমি যখন ভোট দিতেও যাই বেশ গরম লাগছিল। তারপরে বিকেলে হালকা হালকা একটু দেখলাম মেঘ করছে, তাও বিকেলেও মোটামুটি সেই রকম না যে খুব বোঝা যাচ্ছিল ঝড় টর হবে। একটু সন্ধেবেলা আমি ভিডিও এডিট করতেই বসেছিলাম, তখন হঠাৎ করে ঝড়ের হাওয়া দিচ্ছে, বেশ একটা ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে। তারপর হুট করে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। আর বৃষ্টি দেখলে অনেক সময় নিজেকে আমি সামলাতে পারি না, মানে নিজেকে তো কন্ট্রোল করার চেষ্টা করি, কারণ অনেক তো বয়স হয়ে গেছে, মানে যাই হোক অ্যাডাল্ট হয়ে গেছি, একটু ভাবি যে ওরকম একটা হাব ভাব নিজের মধ্যে ধরে রাখবো। বাট মনের মধ্যে যে দিল তো বাচ্চা হে জি, ওই বাচ্চাটা হঠাৎ করে আবার বেরিয়ে পড়ে, আর নিজেকে সামলে রাখা যায় না, তাই একটুখানি গিয়ে পাগলামি করে এলাম। যিনি আমাকে উপদেশ দিচ্ছেন যে একসাথে অনেক কাজ করলে গুণমান বজায় থাকা সম্ভব নয়, তিনি আসলে পারফেকশন বা নিখুঁত কাজের আসল উৎসটি ধরতে পারেননি। অনেকেরই ধারণা কোনো একটি কাজ দিনের পর দিন একঘেয়ে ভাবে করতে গেলেই বুঝি পারফেকশন আসে, কিন্তু আমি বিশ্বাস করি কাজের মান বা নিখুঁত হওয়ার বিষয়টি কেবল সময়ের ওপর নির্ভর করে না, বরং সেই কাজের প্রতি আমাদের কতটা প্যাশন বা ভালোবাসা আছে তার উপর নির্ভর করে। আমি যখন একই সাথে পড়াশোনা করি, ব্লগের কাজ করি, রিসার্চ করি কিংবা অন্য কোনো ক্রিয়েটিভ প্রজেক্টে সময় দিই, তখন আমার প্রতিটি কাজ একে অপরকে পরিপূরক হিসেবে কাজ করে। আমার ইতিহাসের পড়াশোনা আমাকে আমার ব্লগের জন্য গভীরতা দেয়, আবার আমার ভ্রমণ পিপাসা আমাকে জীবনের নতুন দৃষ্টিভঙ্গি শেখায়। এই যে কাজের মধ্যে বৈচিত্র্য, এটাই আমার সৃজনশীলতাকে সজীব রাখে। যারা কেবল একটা কাজ নিয়ে দিনের পর দিন পড়ে থাকেন, তাদের কাছে হয়তো কাজটা একসময় যান্ত্রিক হয়ে পড়ে,
কিন্তু আমার কাছে প্রতিটি কাজ একটা নতুন চ্যালেঞ্জ, নতুন করে ভালো লাগা। পারফেকশন মানে এই নয় যে আপনাকে সারা দিন একটা ফাইলের ওপর ঝুঁকে বসে থাকতে হবে। পারফেকশন মানে হলো যখন আপনি কোনো কাজ করছেন তখন আপনার পুরো মন আর প্রাণ সেখানে ঢেলে দেওয়া। আমি যখন একসাথে অনেক কাজ করি তখন আমার ফোকাস আরো শার্প হয়, কারণ আমি জানি আমার হাতে সময় সীমিত, আর সেই সীমিত সময়ের মধ্যেই আমাকে সেরাটা দিতে হবে। এই যে নিজের প্যাশনকে জ্বালানি হিসাবে ব্যবহার করা, এটাই আমাকে অন্যদের চেয়ে আলাদা করে। যারা ভাবছেন যে আমি কিছুই করতে পারবো না, তারা হয়তো জানেন না যে ভালোবাসা দিয়ে করা 10টি কাজ অনিচ্ছায় করা একটি কাজের চেয়ে অনেক বেশি নিখুঁত হয়। আমার প্রতিটি কাজ আমার পরিচয়ের স্বাক্ষর বহন করে, আর সেই স্বাক্ষরকে নিখুঁত করার জন্য আমার জেদ আর প্যাশনই যথেষ্ট। সময় হয়তো কম হতে পারে, কিন্তু আমার চেষ্টার আন্তরিকতায় কোনো খাত নেই। মানুষের অভ্যেস হলো নিজের সামর্থ্য দিয়ে অন্যের সীমানা নির্ধারণ করা। আপনি হয়তো একসাথে দুটি কাজ সামলাতে পারেন না, কিন্তু তার মানে এই নয় যে জগৎ সত্য সবাই আপনার মতো। নিজেকে আমি কোনো নির্দিষ্ট গণ্ডিতে বা বক্সে বন্দি করে রাখতে আসিনি। আমি যেমন একজন সিরিয়াস স্টুডেন্ট, তেমনি একজন একনিষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটর এবং দায়িত্বশীল কর্মী। এই প্রতিটি রূপই আমার অস্তিত্বের অংশ। কোনো সিনিয়রের বা আশেপাশের মানুষের নেতিবাচক মন্তব্য আমায় থামিয়ে দেয় না, বরং আমাকে আরো জেদি করে তোলে। আমি জানি আমার পথ চলাটা সহজ নয়, কিন্তু অসাধ্যও নয়। জীবনে যারা বড় কিছু করেছেন তারা কখনোই কেবল একটি কাজ নিয়ে বসে থাকেননি। তারা বহুমুখী প্রতিভাকে কাজে লাগিয়েছেন বলেই তারা আজ চিরস্মরণীয়। আমি সেই পথেই হাঁটতে চাই, যেখানে সমালোচনা হবে আমার এগিয়ে যাওয়ার শক্তি। সব শেষে এটাই বলবো, আপনাদের সংকীর্ণ চিন্তা ভাবনা দিয়ে আমার স্বপ্নের পরিধি মাপবেন না। কুড়েমে ছেড়ে নিজের ওপর অগাধ বিশ্বাস নিয়ে আমি এভাবে এগিয়ে যাব। আমি হয়তো একসাথে অনেকগুলো নৌকায় পা দিয়েছি, কিন্তু আমি জানি কিভাবে প্রতিটি স্রোতকে জয় করতে হয়। মনে রাখবেন, নদীর গতি যেমন কাউকে আটকে রাখতে পারে না, আমার বহুমুখী প্রচেষ্টাকেও কেউ থামিয়ে দিতে পারবে না। আমার কাজ কথা বলবে, সময়ে উত্তর দেবে। এবার আপনাদের পালা। আপনাদের মতামত আমাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মতামত আমাকে নতুন করে ভাবার রসদ দেয়। ভালো থাকবেন।